পারমিতা ভীষণ পরিমাণে শপিং করতে ভালোবাসে। সে সবসময় টাকা নেওয়ার জন্য তার স্বামী রতনের মাথা খারাপ করে দেয়। ঠিক প্রত্যেক দিনের মতো সেদিনও সকালবেলা পারমিতা তার স্বামীর জন্য ভালো করে চা এবং চিড়ের পোলাও বানিয়ে নিয়ে আসে। সে তার স্বামীর সঙ্গে খুবই ভালো মতো ব্যবহার করতে থাকে। শোনো, আমার সাথে এত ভালো ব্যবহার করার না কিছুই নেই। আমি জানি নিশ্চয়ই তোমার কোনো ধান্দা আছে, আর তাই তুমি এরকম ব্যবহার করছো। তুমি আগে কি চাও তাড়াতাড়ি বলে ফেলো। তুমি সবসময় আমাকে এরকম ভুল বোঝো কেন বলো তো? তুমি শুধু ভাবো আমি কোনো না কোনো কিছু চাওয়ার জন্য তোমার কাছে আসি। সেটা যদিও ঠিক, কিন্তু সবসময় তো ঠিক নয় বলো। এই বলে পারমিতা তার স্বামীকে সেদিন শপিং করতে যাওয়ার কথা বলতে শুরু করে। রতন কিছুতেই পারমিতাকে শপিং করতে নিয়ে যেতে চায় না। সে ভীষণ পরিমাণে রাগ করে, কিন্তু পারমিতা তার স্বামীর কোনো কথাই শুনতে চায় না। 10 দিন হয়ে গেল, বর্ষার অজুহাতে আমি শপিং করতে চাইনি, কিন্তু আজকে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তোমাকে আজকে আমাকে শপিং করাতে নিয়ে যেতেই হবে। আর আমি আজকে একটা দামি ফোন কিনবো বলে ঠিক করেছি। সারাদিনই তো ফেসবুক আর ইনস্টাগ্রামে পড়ে থাকো, কিন্তু কাজের খবরগুলো তো শুনতে পারো না। আজকে বিকেলবেলা ভয়াবহ পরিমাণে বৃষ্টি হবে, সুতরাং আজকে শপিং করতে যাবে না, পরে যাবে। আর এই তো 2 মাস আগে 35,000 টাকা দিয়ে ফোন কিনলে, এখন আবার ফোন কিনবে কেন? আমি এখন আইফোন 100 কিনবো। বাজারে আইফোন 100 লঞ্চ হয়েছে, আর সেই ফোনের দাম 1 লক্ষ টাকা। আমি কালকে তোমাকে ফোনে কথা বলতে শুনেছি, তোমার ব্যবসায় ভালোই আমদানি হয়েছে, তাই তুমি আমাকে আজকে ওই ফোনটা কিনে দেবে। পারমিতা ভীষণ পরিমাণে জোর করতে থাকলে রতনের আর কিছু বলার থাকে না, কিন্তু তার বউ 1 লক্ষ টাকা দিয়ে ফোন কিনবে শুনে তার মাথায় হাত পড়ে যায়। পারমিতা এভাবেই প্রত্যেকদিন শপিং করে করে তার বরের প্রচুর টাকা নষ্ট করে। রতন এবং তার মা কমলা দেবী বারণ করলেও পারমিতা কারোর কথা শোনে না। আজকে ঝড় হোক বৃষ্টি হোক আমি শপিং করতে যাবই। কি মজা, আজকে আমি আইফোন 100 কিনবো। এভাবে পারমিতা আনন্দ করতে করতে ঘরে চলে যায়। সন্ধ্যা হতে না হতেই ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়। এর ফলে রতনের অফিস থেকে বাড়ি ফিরে আসতে একটু দেরি হয়। সেই কারণে পারমিতা তার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করে। এমনকি ঝগড়া করতে করতে পারমিতার চোখে জল চলে আসে। সেই দেখে কমলা দেবী তাদের কাছে এসে বলে, তুমি কেমন মেয়ে মানুষ বলো তো? প্রত্যেক বউরা চেষ্টা করে যাতে তাদের স্বামীর টাকা একটু হলেও বেঁচে যায়, কিন্তু তুমি প্রত্যেক দিন তোমার স্বামীর টাকা বেফালতু খরচা করো। তোমার মন মতো কিছু না হলে তোমার চোখে কুমিরের কান্না চলে আসে। আপনারা মা ছেলে দুজনেই একই রকম জাত কিপটে। বিয়ে করার সময় তখন তো আপনার ছেলে আমার মাকে খুব বলেছিল আমার সব সময় খেয়াল রাখবে, আর এখন আমার খেয়াল রাখতে হচ্ছে বলে আপনাদের গায়ে জ্বালা ধরছে। তোমার যখন এতই বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে শপিং করার শখ, তাহলে নিজে একটা চাকরি করছো না কেন? নিজে ঝড় বৃষ্টিতে হেঁটে টাকা ইনকাম করে নিয়ে এসো, তাহলে বুঝবে কত ধানে কত চাল। এখন তো বরের টাকায় ফুটানি মারতে ভালোই লাগবে। নিজে চাকরি করে ইনকাম করতে হলে বিয়ে করব কেন? আমাকে শপিং করানোর দায়িত্ব তো আমার বরের। কি গো, তুমি হা করে দাঁড়িয়ে তোমার মায়ের কথা শুনছো কেন? এমনিতেই রাত হয়ে যাচ্ছে, বৃষ্টি আরো বাড়তে পারে, তারপর দোকানগুলো তো বন্ধ হয়ে যাবে। আমি ফোন কিনবো কি করে? চলো তাড়াতাড়ি চলো। এই বলে পারমিতা বৃষ্টির মধ্যেই তার স্বামীর সঙ্গে শপিং করতে বেরিয়ে পড়ে। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকলে রতন খুবই ভয় পেয়ে যায়। সে মাঝ রাস্তায় গিয়ে কিছুতেই আর যেতে চায় না। সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, চলো বৃষ্টির মধ্যে ওখানে ভালো করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাই। ফোন অন্য কোনো দিন কেনা হবে। না, প্রশ্নই আসছে না। আজকে আমি ফোন কিনবো, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তাই তুমি বেশি নাটক করো না, আর 10 মিনিট হাঁটলেই আমরা ফোনের দোকানে পৌঁছে যাব। এই বলে পারমিতা তার স্বামীকে টানতে টানতে ফোনের দোকানে নিয়ে যায়। সে দামি দামি ফোন দেখতে শুরু করে। সে যে ফোনগুলো দেখে সেগুলো দাম 1 লক্ষ কিংবা 2 লক্ষ টাকার হয়। সে নিজের পছন্দ মতো 1 লক্ষ টাকা দিয়ে আইফোন 100 কিনে নেয়। রতন কোনো মতে নিজের কার্ড থেকে 1 লক্ষ টাকা তুলে ফোনের দোকানে দিয়ে দেয়। পারমিতা ভীষণ পরিমাণে খুশি হয়। রতন, তুমি খুব ভালো গো। এবার আমার এত দামি ফোন দেখে আমার বান্ধবীরা জ্বলে পুড়ে মরে যাবে। আমি আমার ফোন দিয়ে বৃষ্টির মধ্যে রিলস করব, গান গাইবো, আর অনেক অনেক ফটো তুলবো, আর প্রচুর পরিমাণে অনলাইন শপিংও করব। চলো, এবার আমার খিদে পেয়ে গেছে। আমরা একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি যাব, ঠিক আছে? তারা দুজনে মিলে শহরের একটি বড় রেস্টুরেন্টে বৃষ্টির মধ্যেই খেতে চলে যায়।
সেখানে প্রায় 2000 টাকার মতো বিল হয় তাদের। তারা দুজনে মিলে খেয়ে দিয়ে বৃষ্টির মধ্যে বাড়িতে চলে আসে। রতনের প্রচুর টাকা খরচা হয়ে যাওয়ায় তার মন একেবারেই ভালো থাকে না, কিন্তু তাতে তার বউয়ের কিছুই যায় আসে না। সে নিজের দামি ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, আজকে আমার শপিং করতে যেতে ইচ্ছে করছে, কিন্তু বাইরে কত বৃষ্টি পড়ছে। এখন যদি আমার বরকে শপিং করতে যাওয়ার কথা বলি, তাহলে তো আমাকে গালাগাল দিয়ে শেষ করে দেবে। এমনিতেই এত দামি ফোন কিনে দিয়ে প্রায় অসুস্থ হয়ে পড়েছে। এই বলে পারমিতা অনলাইনে বিভিন্ন সাইট থেকে সুন্দর সুন্দর জামা কাপড় এবং জুতা দেখতে থাকে। খুব দামি দামি জামা কাপড় এবং জুতা পছন্দ করে সেই সমস্ত কিছু সে অর্ডার করে। এভাবে প্রত্যেকদিন পারমিতা বৃষ্টির মধ্যে অনলাইনে শপিং করা শুরু করে। ডেলিভারি বয় বৃষ্টির মধ্যে সব জিনিসপত্র বাড়িতে দিয়ে গেলে কমলা দেবী তার বৌমার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি তো দেখছি আমার ছেলেকে একেবারে দেউলিয়া করে দেবে। আগে বৃষ্টির মধ্যে নিচে বাইরে শপিং করতে বেরিয়ে পড়তে, আর এখন ফোন থেকে নানা রকম জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে চলে আসছো। আমি আবার কি চাইবো মা? হাতে 1 লক্ষ টাকার ফোন ব্যবহার করছি, তার সাথে মানানসই শাড়ি জামা কাপড় জুতা না পরলে হয়? সেই কারণেই এখন শপিং করছি, আর সবে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে, বেশি না। নিজের বাপের টাকায় 1 লক্ষ টাকার ফোন আর 10,000 টাকা জামা কাপড় কেন? কোন কুলক্ষণে যে তোমাকে আমার ছেলের বউ করে নিয়ে এসেছিলাম, এখন নিজেকেই আমি দোষ দিই। শুধুমাত্র একটু ফর্সা গায়ের রং আর রূপ ছাড়া তোমার মধ্যে কিছুই নেই। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। পারমিতা তার শাশুড়ি মায়ের কথায় কোনো রকম পাত্তা দেয় না। ঘরে গিয়ে জামা কাপড় এবং জুতা পরে পারমিতা নিজের আইফোনে সুন্দর সুন্দর ফটো তুলতে থাকে। এভাবেই কিছুদিন কাটে। একদিন সে তার বান্ধবী টিনাকে ফোন করে বলে, টিনা, অনেকদিন হলো শপিং করতে যাওয়া হয় না, আর আমি ফোন কেনার পর তোকে ট্রিট দেওয়া হয়নি। আজকে আমি ভাবছি তুই আর আমি শপিং করতে যাব, তোকে আমি ট্রিট দেব, ঠিক আছে? কিন্তু আজকে তো ভীষণ বৃষ্টি হবে রে, বৃষ্টিতে ভিজে গেলে তো শরীর খারাপ করবে, আর আমি বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে আমার শাশুড়ি মা খুব বকবে। আরে একদিন বেরোলে কিচ্ছু হবে না, চল না, অনেকদিন তো দুজনে শপিং করা হয় না, আজকে দুজনে শপিং করব, অনেক মজা হবে। টিনা পারমিতার কথায় শেষ পর্যন্ত রাজি হয়। সন্ধ্যাবেলা দুই বান্ধবী মিলে শপিং করতে বেরিয়ে পড়ে। তারা মনের আনন্দে শপিং করছে, ঠিক এমন সময় ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়। টিনা সেই মুহূর্তে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করে, কিন্তু পারমিতা কিছুতেই বাড়ি ফিরতে চায় না। তুই কি করছিস পারমিতা? চারিদিকে জল জমে যাচ্ছে, এরপরে কিন্তু বেশি বৃষ্টি শুরু হলে আমরা বাড়ি ফিরতে পারবো না। তাই যা জামা কাপড় কিনেছিস ঠিক আছে, এই মাসের জন্য অনেক, চল এখন বাড়ি যাই। রাস্তায় জল জমে যাওয়ায় তাদের হাঁটু পর্যন্ত জল উঠে আসে এবং দুই বান্ধবী ভীষণ পরিমাণে ভিজে যায়। আমি কিছুতেই এখন বাড়ি যাব না, এখন আমি শপিং করা শুরু করে দিয়েছি। আমি জমা জলে সাঁতার কেটে হলেও শপিং করব, তুই আমাকে আটকানোর চেষ্টা করিস না। তোর যদি শপিং করতে ভালো না লাগে তাহলে তুই বাড়ি চলে যা। টিনা পারমিতার কোনো কথা শুনতে না চাইলে টিনা নিজের মতো মাথায় ছাতা দিয়ে বাড়িতে ফিরে যায়। পারমিতা জমা জল টপকে টপকে হলেও শপিং করতে থাকে। জলের মধ্যে সে রাস্তা ঠিক মতো দেখতে পায় না, এর ফলে একটি গর্তের মধ্যে তার পা পড়ে পায়ের হিল জুতা ভেঙে যায় এবং তার পায়ে ভীষণ পরিমাণে আঘাত লাগে। আমার জুতোটা ভেঙে যাওয়ার আর সময় পেল না। ওই দোকানটাতে কি সুন্দর দামি শাড়ি ঝোলানো আছে, আমি ওই শাড়িটা কিনবো, তারপর ভাঙা জুতা পরেই বাড়ি যাব। আজকে বৃষ্টি আমাকে শপিং করাতে কিছুতেই হার মানাতে পারবে না। এই বলে পারমিতা শাড়ির দোকানে ঢুকে পড়ে। সে তার মন পছন্দ শাড়ি কিনে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। ভীষণ পরিমাণে বৃষ্টি হওয়ায় পারমিতা পুরোপুরি ভিজে যায়। এমন সময় সে বাড়িতে ফিরতে যাবে, তখন আজকে আমি বৃষ্টির মধ্যে শপিং করে একেবারে রেকর্ড করে দিয়েছি। এই সময় নিজের একটা সেলফি তুলতেই হবে, আর সেই সেলফিটা তুলে আমি ফেসবুকে পোস্ট করব। আমার ফোনের যা দাম, পুরো ওয়াটারপ্রুফ ফোন, কোনো ক্ষতি হবে না। এই বলে পারমিতা নিজের ব্যাগ থেকে 1 লক্ষ টাকার আইফোন বের করে। সেই ফোন দিয়ে সে বৃষ্টির মধ্যেই নিজের নানান রকম সেলফি তুলতে থাকে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পারমিতা আনমনা হয়ে যায়। হঠাৎ করে সেই সময় একটি গাড়ি তার সামনে দিয়ে জমা জল ছিটিয়ে চলে যায়। এর ফলে পারমিতা আটকে ওঠে এবং তার হাত থেকে 1 লক্ষ টাকার ফোন জলের মধ্যে পড়ে গিয়ে হারিয়ে যায়। হাই হাই, আমার ফোনটা কোথায় গেল? আমার 1 লক্ষ টাকার আইফোন জলে পড়ে গেল। আমার শাশুড়ি মা আমাকে এবার মেরে ফেলবে।
এই বলে পারমিতা জলের মধ্যে নিজের ফোন খুঁজতে থাকে। বৃষ্টির মধ্যে এবং জমা জলে সে নিজের ফোন খুঁজতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে পড়ে। কোনো মতে সে জমা জল থেকে নিজের আইফোনটা উদ্ধার করে, কিন্তু উদ্ধার করার পর সেই ফোন আর 1 লক্ষ টাকার থাকে না। জমা জলে এবং বৃষ্টির মধ্যে ভিজে আইফোন 100 শেষ পর্যন্ত 1 টাকার ফোনে পরিণত হয়। নিজের ফোনের এরকম ভাঙাচোরা দুর্দশা দেখে পারমিতা ভয়ে কান্নাকাটি করতে থাকে। সে বৃষ্টির মধ্যে কাঁদতে কাঁদতে কোনো মতে নিজের বাড়িতে এসে পৌঁছায়। পারমিতার এমন অবস্থা দেখে রতন এবং কমলা দেবী দুজনেই খুবই ভয় পেয়ে যায়। এ কি, তোমার একই অবস্থা হলো? তুমি এরকম কান্নাকাটি করছো কেন? তুমি কতবার বারণ করেছি যে বৃষ্টির মধ্যে শপিং করতে যাবে না, তবু তুমি আমার কথা শোনো না। কান্নাকাটি বন্ধ করে বলবে কি হয়েছে? বৃষ্টির মধ্যে কি অঘটন ঘটিয়ে এসেছো? সেই কখন থেকে একটা বাচ্চা মেয়ের মতো কেঁদেই যাচ্ছ। আমার আইফোন 100 বৃষ্টির মধ্যে শপিং করতে গিয়ে আমার আইফোন জলে চলে গেল। পারমিতার কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মায়ের মাথা ঘুরিয়ে আসে। তারা পারমিতাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। আমার 1 লক্ষ টাকা বৃষ্টির জলে ভাসিয়ে দিলে? তোমাকে অত দামি ফোন কিনে দেওয়াই উচিত হয়নি। তুমি তোমার বাপের দেওয়া গহনা বিক্রি করে আমি টাকা এনে দাও, আমি কিচ্ছু জানি না। এইভাবে তারা পারমিতাকে ভীষণ পরিমাণে তিরস্কার করতে থাকে। পারমিতা লজ্জায় আর কোনো কথা বলার মতো অবস্থায় থাকে না। সে তার ভাঙা ফোনটা তার বরের হাতে দেয়। শয়তান মেয়ে একটা, আমার ছেলের টাকাগুলো এভাবে ধ্বংস করলো। তোমাকে ইচ্ছে করছে ঘাড় ধাক্কা দিয়ে এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিই, তাহলে যদি তোমার শিক্ষা হয়। তোমার বাবা মা তোমাকে একেবারেই শিক্ষা দিতে পারেনি। বৃষ্টির মধ্যে এই ফোনটার যে অবস্থা করেছো তা দোকানে দিলেও ঠিক হবে না। রতন এবং কমলা দেবী তার বৌমার উপর রাগ করে নিজের মতো ঘরে চলে যায়। বেশ কিছুদিন তারা পারমিতার সাথে কোনো রকমের কথা বলতে চায় না। পারমিতা তারপর থেকে আর কখনো বর্ষার মধ্যে শপিং করে না। সে নিজের জন্য একটা চাকরি খোঁজার চেষ্টা করে। পারমিতা শিক্ষিত হওয়ায় সে অনেক টাকা মাহিনার চাকরিও পেয়ে যায়। সে নিজের মাহিনা দিয়ে 1 লক্ষ টাকা জমিয়ে রতনকে ফেরত দেয়। সেদিন তুমি আর তোমার মা আমাকে অনেক কথা শুনিয়েছিলে। আমি মানছি বৃষ্টির মধ্যে শপিং করতে যাওয়া আমার উচিত হয়নি, কিন্তু তার জন্য তোমরা আমাকে এরকম ভাবে অপমান করবে আমি ভাবতে পারিনি। আমি তোমাকে তোমার সমস্ত টাকা শোধ করে দিলাম, আর কোনোদিন আমি তোমার টাকায় কখনো শপিং করব না। আমি নিজের টাকায় নিজে শপিং করব, আর এখন আমি বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক যখন ইচ্ছা শপিং করব। তোমরা আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। এভাবে পারমিতা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যাওয়ার ফলে সে কখনো নিজের স্বামীর টাকা ধ্বংস করে না। রতন এবং কমলা দেবী নিজেদের খারাপ ব্যবহারের জন্য তাদের বৌমার কাছে ক্ষমা চায়। তারপর থেকে পারমিতা যখনই শপিং করে সে নিজের টাকা দিয়েই শপিং করে। সেই সাথে সে তার বর এবং শাশুড়ি মায়ের জন্য শপিং করে। পারুল তার বাবা মনোরঞ্জন বাবু এবং দাদা পলাশের সঙ্গে একটি শহরে থাকত। পারুল যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায়। পারুলের বাবা মনোরঞ্জন বাবু অনেক কষ্ট করে তার ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতো, কিন্তু পারুলের দাদা পলাশের পড়াশোনা শেষ হলেও পারুলের পড়াশোনা শেষ হওয়ার আগেই তাদের বাবাও মারা যায়। পলাশ দাদা হয়েও একদম বাবার মতো করে তার বোনের খেয়াল রাখে। পারুলও পড়াশোনার মাঝে ঘরের সমস্ত কাজ করে সংসার চালায়। একদিন তাদের বাড়িতে তাদের এক প্রতিবেশী পলাশের সাথে কথা বলতে আসে। একবার বিয়েটা করে নে বাবা, তোদের 2 ভাই বোনকে ছোট থেকে নিজের ছেলে মেয়ের মতো ভেবে এসেছি, তাই জন্যই তো বলছি এখনই সঠিক সময়। আর এখন বিয়ে করলে তোদের সংসারটাও ঠিক পথেই চালানো হবে। আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না কাকু। আমার বিয়ে করার সাথে সংসারের পথে ফেরার কি মানে? দেখ, তোর বাবার অনেক ইচ্ছে ছিল তার 2 ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, আর তুই তো হয়েছিসও। এখন পারুলের পড়াশোনাটা বাকি। ও সারাদিন বাড়ির কাজ করে, তারপরে পড়তে বসে। তোদের কাকিমা এসে মাঝে মধ্যে খোঁজ নিয়ে যাইতো। ওইটুকু মেয়ে ঘর সামলাবে না পড়াশোনা করবে, তুই বল। হ্যাঁ তাই তো, আমি তো এই কথাটা একবার ভেবে দেখিনি কাকু। তুমি ঠিকই বলেছো। আমি বাবাকে কথা দিয়েছিলাম পারুলকে নিজের সন্তানের মতো আগলে রাখবো, আর আমি তো অজান্তেই ওর কাছে সংসারের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছি। এই কারণেই গত কয়েক মাস ধরে ওর রেজাল্টও খারাপ হচ্ছে। আমি তো অনেক ভুল করছি। এখনো এমন কিছু দেরি হয়নি। তুই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে, সে এসে সংসার সামলাবে, তাহলে পারুল পড়াশোনাও করতে পারবে। আর বৌদি তো মায়ের মতো হয়, পারুল তো কখনো মায়ের ভালোবাসা পায়নি, তুই বিয়ে করলে সেটাও পাবে। আর বোনকে বাড়িতে একা রেখে গেলে আমার তো সারাদিন চিন্তা হতে থাকে, আর সেটাও কমবে। এইভাবে তারা দুজনে কথা বলতে থাকে। অজয় বাবু জানায় তার চেনা একটা মেয়ে আছে যে পড়াশোনায় রূপে গুণে সবকিছুতেই দুর্দান্ত।
পলাশ যদি রাজি হয় অজয়বাবু সেই মেয়ের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করতে পারবে। পলাশ এবং পারুল দুজনেই অজয়বাবু এবং তার পরিবারকে একেবারে নিজের পরিবার এবং বাড়ির লোকেদের মতোই সম্মান করত, তাই তারাও অজয়বাবুর কথায় রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে পলাশ এবং সঞ্চারীর বিয়ে হয়। দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন, পারুল, এই পারুল, আমার ঘরে আসবে একটু, খুব দরকার আছে। পারুল নিজের পড়া ফেলে রেখে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। বলো বৌদি, কিছু লাগবে? তোমার শরীর ঠিক আছে তো? না, আমার শরীর ঠিক নেই, আমার মাথাটা খুব ব্যথা করছে, আমি আজকে কিছু করতে পারবো না। তুমি একটু ঘরের কাজগুলো করে নেবে? আসলে এতটাই শরীর খারাপ লাগছে না, আমি কি বলবো তোমাকে। কোনো অসুবিধা নেই বৌদি, তুমি বিশ্রাম করো, আমি সব করে দিচ্ছি। কাল আমার এমনিতেও ইতিহাস পরীক্ষা, আমার আগে থেকেই সব তৈরি। আমার কাজ হয়ে গেলে তোমার কাছে বইটা নিয়ে আসবো, তুমি পড়াটা একটু ধরে নিও, ঠিক আছে? তোমাকে বললাম না আমার মাথা ব্যথা করছে, এই মাথা নিয়ে আমি তোমার পড়া ধরবো? এই বুদ্ধি নিয়ে তুমি পড়াশোনা করছো? যাও এখন কাজগুলো তাড়াতাড়ি করো। সঞ্চারীর কথা শুনে পারুলের মুখটা ছোট হয়ে যায়। সে যে ইতিহাস বিষয়ে কতটা ভালো সেটা দেখিয়ে তার বৌদির কাছ থেকে একটু বাহবা পাবে এই ভেবেই সে তার বৌদিকে পড়া ধরতে বলেছিল। কিন্তু সঞ্চারীর এমন উত্তর তাকে হতাশ করে। সে ঘরে সব কাজ করতে থাকে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, রান্না বান্না সমস্ত কিছুই সে করে। সে ঘরের কাজ করতে করতে সবসময় তার হাতে বই নিয়ে পড়তে থাকে। দুপুরে একটু বিশ্রাম নিয়ে সে আবার বিকালে পড়তে বসবে, এমন সময় তাকে তার বৌদি আবার ডাক দেয়। কি হয়েছে গো, মাথাটা খুব ব্যথা করছে, আমি টিপে দেব? এত বাজে কথা বলো না তো, আমি বললাম আমার মাথা যন্ত্রণা করছে তাই তোমাকে ডেকেছি। আসলে সকাল থেকে এভাবে শুয়ে শুয়ে আমার গাটা ম্যাজ ম্যাজ করছে, একটু চা না পেলে শান্তি হচ্ছে না। ও এই ব্যাপার, আমি এক্ষুনি চা এনে দিচ্ছি, আমিও খাবো, খেয়ে একেবারে পড়তে বসে পড়বো। তুমি বসো, আমি নিয়ে আসছি। এই বলে পারুল সেখান থেকে চলে যায়। তখনই সঞ্চারী পলাশের বাড়ির গেট খোলার শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে পলাশ বাড়ি এসেছে, তাই সে সঙ্গে সঙ্গে নিজের রান্নাঘরে গিয়ে পারুলকে নিজের ঘরে পড়তে পাঠিয়ে দেয়। পারুলের বানিয়ে রাখা চা নিয়ে সঞ্চারী পারুলের ঘরে তাকে দিয়ে আসে, আর সে নিজের এবং পলাশের জন্য চা নিয়ে চলে আসে। চা খেতে বসেই সে চোখ মুখ কেমন যেন করতে থাকে, সে খুব ক্লান্ত হওয়ার অভিনয় করতে থাকে। এই দেখে পলাশ তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে সঞ্চারী, তোমার চোখ মুখ ওই রকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? ডাক্তারের কাছে যাবে? তুমি এখনই অফিস থেকে এসেছো, এখনই এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। আসলে মাথাটা খুব ধরেছে, তাও সেই সকাল থেকে এত কাজ করেছি, আমার শরীরটা আর চলছে না। তুমি বিশ্রাম করো, আর তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। সবে তো এলে, এখনই বেরিয়ে যাবে? তুমি বসো না, আমি ঠিক আছি বললাম তো। আর অনেক সময় অম্বল হলেও আমার এরকম মাথা ধরে, এর মধ্যে বাইরের খাবার খাওয়াটা কি ঠিক হবে? তাহলে কি করবে তুমিই বলো, তুমি যেটা বলবে সেটাই হবে। একটু তোমার বোনকে বলবে রাতের কাজগুলো সেরে রাখতে। সকাল থেকেই তো শুধু আমিই কাজগুলো করলাম, শুধু রাতটুকু যদি ও সামলে নেয় তাহলে খুব ভালো হবে। সঞ্চারীর কথা মতো পলাশ পারুলকে রাতের কাজগুলো করে নিতে বলে। পারুলও তার দাদার কথার বিরুদ্ধে গিয়ে আর কোনো রকমের কথা না বাড়িয়েই রান্না করতে চলে যায়। এভাবেই সঞ্চারীর নাটক চলতেই থাকে। সে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো নাটক করে পারুলকে পড়াশোনা করতে দেয় না। এরই মধ্যে একদিন সঞ্চারীর মা কামিনী দেবী তাদের বাড়িতে আসে। আমি যেভাবে বলেছি সেভাবেই চলছিস তো? তা না হলে কিন্তু বিপদের শেষ থাকবে না, আমি আগেই বলে দিলাম। হ্যাঁ গো বাবা, তুমি তোমার মেয়েকে চেনো না? আমার বাবা আমাকে পড়াশোনা শিখিয়ে চাকরি করতে দিল না, আর আমি নাকি অন্য একজনকে পড়াবো বলে বিয়ে করে এই বাড়িতে এলাম, যত সব। হ্যাঁ একদম, এই কথাটা কখনো ভুলবি না কিন্তু। আর তোর বাবার থেকেও তো বড় বদমাস ওই অজয় বাবু, ও কি জানতো না তুই চাকরির খোঁজ করছিস? তারপরও কিভাবে তোর বাবার মাথাটা খেয়ে ফেললো ভাবতো। ওকে তো আমি আলাদা করে শিক্ষা দেবই, আগে আমার আদরের ননদিনীর পড়াশোনাটা শিখেই তুলে দিই, তারপর। এভাবেই নানান রকমের আলোচনা করে তারা মা মেয়ে খুব হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণ পরে আবার পারুলের ডাক পড়ে। পারুলও পড়াশোনা ফেলে রেখে বৌদির আদেশ মানতে সেখানে চলে আসে।
আমার মা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে এসেছে। আমি এখন মায়ের সাথে কথা বলবো। তুমি গিয়ে চা জল খাবার বানিয়ে নিয়ে এসো। আমি আর উঠতে পারবো না। কিন্তু কালকে তো আমার ইংরেজি পরীক্ষা বৌদি। এই বছরের ফাইনাল ইয়ারের পরীক্ষা। এই বছরেই ফাইনাল ইয়ারের পরীক্ষাও আছে। আমি ইংরেজিতে কতটা কাঁচা সেটা তো তুমি জানোই। আজকে না পড়তে পারলে কালকে তো খুব বিপদে পড়বো। তুমি আমার মায়ের সামনে আমার মুখে মুখে তর্ক করছো? যাও চুপচাপ। আমাকে তোমার গায়ে হাত তুলতে বাধ্য করো না। সঞ্চারীর কথা শুনে পারুল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে রান্না করতে গিয়ে দেখে তাদের রান্না করার গ্যাস শেষ হয়ে গেছে। এই দেখে সে মনে মনে একটু শান্তি পায়। যাক বাবা, আমাকে আর রান্না করতে হবে না, খুব শান্তি হয়েছে। গিয়ে বলে দিই গ্যাস শেষ হয়ে গেছে, তাহলে বাইরে থেকে খাবার নিয়ে আসবে। পারুল তার বৌদিকে গ্যাস শেষ হয়ে যাওয়ার কথা বললে সঞ্চারী খুবই রেগে যায়। প্রথমত তোমাকে পড়াশোনা করিয়ে আমার স্বামীর টাকাটা আমি নষ্ট করব, তার উপর গ্যাস শেষ বলে বাইরের থেকে খাবার এনে টাকা নষ্ট করব। বাড়িতে উনুন আছে তো, ওটাতেই রান্না করো, যাও। আমি তো কাঠ কয়লা দিয়ে রান্না করতে পারি না বৌদি, আর ওভাবে রান্না করলে অনেক সময় লাগে। রান্না করতে এত সময় নষ্ট করলে আমি পড়বো কখন বলো? আজকে একটু বাইরে থেকে খাবার আনিয়ে নাও না প্লিজ। কাঠ কয়লা নেই যখন, তখন তোর ওই বইগুলো আগুনে পুড়িয়ে আমি রান্না করব। তোর পড়াশোনা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে, তোকে তো আমি পড়তে দেবই না। পারুল তার বৌদির কথা কিছুই বুঝে উঠতে পারে না। সে তার বৌদিকে অনেকবার বাধা দিলেও সঞ্চারী তার কোনো কথা শোনে না। সে পারুলের সমস্ত বই উনুনে ফেলে সেই বই পুড়িয়ে তাতে নিজের এবং তার মায়ের জন্য চা বানায়। এই চাটা কি ভালো খেতে হয়েছে তাই না? এই চা খেয়ে তুমিও ফটর ফটর করে ইংরেজিতে কথা বলতে পারবে। ইংলিশ বই পুড়িয়ে চা কেউ খাওয়াতে পারে? খাও খাও, মজা করে খাও পারুল। ঠিক করেছিস একদম। আর কেউ তোকে বুঝুক বা না বুঝুক, আমি বুঝি। আমি তোকে একদম সাপোর্ট করছি। ওদের এটাই পাওনা ছিল। এইভাবে তারা মা মেয়ে হাসাহাসি করতে থাকে। অন্যদিকে তাদের বাড়িতে এত ধোঁয়া দেখে অজয়বাবু এবং তার বাড়ির লোকও চিন্তায় পড়ে। তাদের বাড়ি থেকে পারুলের ঘরটা ভালো করে দেখা যেত। তারা জানালা খুলে পারুলের ঘরের দিকে তাকাতেই দেখে পারুল সেখানে বসে বসে কাঁদছে। অজয়বাবু এই দেখে খুবই ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। তাকে দেখেই কামিনী দেবী এবং সঞ্চারী দুজনেই খুবই রেগে যায়। এ কি বৌদি, আপনি কখন এলেন? ভালো আছেন তো? বলছি সঞ্চারী মা, তোদের বাড়িতে এত ধোঁয়া কেন? আর তোমরা এখানে গল্প করছো, আর ওদিকে পারুল যে ঘরে বসে কাঁদছে। ভালো যে থাকবো তার আপনি হতে দিলেন কোথায়? আর আমার মেয়ের বাড়িতে আমি কখন আসবো না আসবো সেটা কি আপনাকে বলে আসতে হবে? আপনাদের সোনার পারুল যদি এখন নিজের ঘরে বসে বসে ন্যাকামি করে, তাহলে আমার কি করার আছে শুনি? বাজে বকবক না করে এবার আসুন এখান থেকে। এরই মধ্যে পলাশও সেখানে চলে আসে। পলাশ সেখানে এসে দেখে যে সঞ্চারী এবং তার মা অজয়বাবুকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে। ছি সঞ্চারী, ছি, তুমি আমাদের বাবার বয়সী মানুষটাকে এইভাবে অপমান করছো? এই নাকি তুমি শিক্ষিত? আর মা, আপনি এটা বসে বসে দেখছেন? তুমি জানো না বাবা, এই লোকটা আমার মেয়ের স্বপ্ন কিভাবে ভেঙে দিয়েছে। তুমি শুনলে তুমিও রেগে যাবে, তখন বুঝবে আমরা কেন এমন করছি। সেসব বাদ দিন, আগে বলুন বাড়িতে এত ধোঁয়া কেন? উনুন জ্বালানো হয়েছিল নাকি? পারুল কোথায়? ওই কে সব করছে নাকি? পলাশের গলার আওয়াজ পেয়ে পারুল সেখানে কাঁদতে কাঁদতে চলে আসে। দাদা, ওরা আমার সব বই পুড়িয়ে দিয়েছে। ওরা আমার বই পুড়িয়ে সেই আগুনে চা বানিয়ে খেয়েছে। আমার কালকে ইংরেজি পরীক্ষা দাদা, আমার কাছে বই নেই। আমি ফেল করে গেলে আমাকে আর ফাইনাল ইয়ারের পরীক্ষায় বসতে দেবে না। আমি কি করব বলো না? তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার যে মাথা ঘুরে যাচ্ছে। আমাকে তো অজয় কাকু তাড়াতাড়ি বাড়িতে ডাকলো বাড়িতে ধোঁয়া আর তোকে কাঁদতে দেখে। পারুল শুরু থেকে সমস্ত কথা তার দাদাকে বলে দেয়, কিভাবে সঞ্চারী তাকে দিয়ে ঘরের কাজ করিয়ে নিজে বিশ্রাম করত। পলাশ সবকিছু শোনার পর সঞ্চারীর কাছে জানতে চায় তার এমনটা করার কারণ কি ছিল। কেন করব না? আমি যে পড়াশোনা করে চাকরি করতে চাই সেটা এই অজয় বাবু জানতো, তবু আমার মাথাটা খেয়ে তোমার সাথে আমার বিয়ে দিল, যাতে আমি এখানে এসে তোমাদের আদুরে পারুলের স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারি। আমার উপর রাগ করে তুমি কি করবে মা? একবারও তো আমাকে প্রশ্ন করলে না যে কাকু তুমি এমন কেন করলে? আমি বলছি কাকু, তুমি দাঁড়াও। শোনো সঞ্চারী, তোমার বাবা তোমার চাকরি করার ঘোর বিরোধী। উনি কখনোই তোমাকে চাকরি করতে দিতেন না। আর তাই জন্যই অজয় কাকু আমাকে তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে একটাই কথা বলে যে আমি যেন তোমাকে বিয়ের পর চাকরি করতে দেই।
অন্য কারোর সাথে বিয়ে হলে অজয় কাকু তোমাকে চাকরি করার ব্যবস্থা করে দিতে পারতো না, আর সেই জন্যই আমি আমাদের অফিসে তোমার জন্য একটা ভালো পোস্টের চাকরির ব্যবস্থাও করে রেখেছি, পারুলের পরীক্ষা হলেই তোমার জয়েনিং করাবো বলে। আর তুমি এটা কি করলে সঞ্চারী? সঞ্চারী এবং তার মা খুবই লজ্জায় পড়ে। সঞ্চারী খুবই কান্নাকাটি করে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। সঞ্চারীর অবস্থা দেখে তার কথা শুনে সবাই তাকে ক্ষমা করে দেয়। সঞ্চারী সেদিনই পারুলের সমস্ত বই আবার কিনে এনে দেয়। তারপর থেকে পারুলের পড়াশোনাতেও সাহায্য করে। কিছুদিন পরে পারুলের পরীক্ষা শেষ হলে সঞ্চারী চাকরি জয়েন করে। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।